আমাকে খাবার চুজ করার সময় আজকে ইন্টারনেটের যুগ, যে কেউ গুগল করছে, সেখানে দেখে যেতে হবে যেই ফুডের ক্যালোরি ভ্যালু কম, যেই ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স 50 থেকে 70-এর মধ্যে ঘোরাফেরা করছে, সেই ধরনের ফুডকে আমাকে চুজ করতে হবে। আমার পেশেন্টটাই যখন আমার কাছে আসে, যারা অনেক দিনের ডায়াবেটিক, একটা ভারী অদ্ভুত কথা বলে, তো স্যার আমার তো ডায়াবেটিস হচ্ছে, আমাকে তো রাত্রে 2টো রুটি খেতে হবে। এইখানে হচ্ছে ক্রস 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 ক্রস, যে ইনসুলিন কম তৈরি হয় তা না, অনেক সময় ইনসুলিন সঠিক বেরোচ্ছে কিন্তু পেরিফেরাল ইউটিলাইজেশনে কিছু প্রবলেম থাকে। একটা মোটা হিসাব আছে, যে জিনিস খেতে খারাপ লাগে সেটাই ভালো আপনার জন্য। দেয়ার ইজ এ ফুড প্যারাডক্স, দোজ ফুডস আর টেস্টি, অল আর ডেঞ্জারাস। পেশেন্টদের আমরা বলি হাতের 5 আঙ্গুল, 5। দিস ইজ ব্রেকফাস্ট, সকালের খাবার, দিস ইজ লাঞ্চ, দিস ইজ ডিনার। দেন হোয়াট ইজ দিস ফিঙ্গার? এটা হচ্ছে ইন বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একটা মাইল্ড স্ন্যাক্স, আর এটা লাঞ্চ আর ডিনারের মধ্যে একটা হালকা স্ন্যাক্স। এই হালকা স্ন্যাক্স গুলো আমরা রিলেটিভলি কম গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুড দিতে চাই। ডায়াবেটিক পেশেন্ট কিন্তু জেলখানার কয়েদি না, যে আমাকে জেল খাওয়ানোর খাওয়া তাকে খেতে হবে। আমি অনেক লিবারেল ফুডের বিষয়ে আমি বলি, ইউ প্ল্যান ইউর মিল, আমি অ্যাকর্ডিংলি আমার ট্রিটমেন্টটাকে মডিফাই করব, সেই আপনার পছন্দের মিলের মধ্যে আমি একটু অ্যাডজাস্ট করে দেবো। আমি সবাইকে জিজ্ঞেস করি আপনি কি খেতে পছন্দ করেন, এবার দেখুন এটার জায়গায় এটা খেতে পারেন, ওটার জায়গায় ওটা খেতে পারেন। নমস্কার, স্বাগত জানাই সবাইকে আমাদের আজকের এই বিশেষ পর্বে। এটা আমাদের সেকেন্ড এপিসোড অফ ডায়াবেটিস, এবং যারা ফার্স্ট সেশনটা মিস করেছেন তারা আমাদের নিচে ডেসক্রিপশনের লিংকে প্রথম পর্বের রয়েছে, যেখানে আমরা ফান্ডামেন্টালস অ্যাবাউট ডায়াবেটিস কি, কেন, কিভাবে হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকের এই পর্বে আমরা আরেকটু ডিটেলে জিনিসগুলো জানবো। আমরা প্রায় শুনি ডায়াবেটিস মানেই আজীবন ওষুধ, সীমিত খাবার এবং কঠোর নিয়ম কানুন, কিন্তু আসলে কি তাই? যদি সতর্কতা অবলম্বন করা যায়, তাহলে কি আমরা এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারি? এই পর্বে আমাদের বিশেষজ্ঞের পরামর্শ, রোগীদের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে ডায়াবেটিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। আমরা জানবো কেন অল্প বয়সে ডায়াবেটিস বাড়ছে, জীবনধারা বা খাদ্যাভ্যাস এই রোগের ঝুঁকি কমাতে পারে, সেটা কিভাবে হয়, চিনি কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, ডায়াবেটিস কিভাবে আমাদের হার্ট, কিডনি, ত্বক এবং চোখের উপর প্রভাব ফেলছে, প্রেগন্যান্সি ডায়াবেটিস হলে কি করা যেতে পারে, এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণের সেরা কিছু টিপস। আশা করি আপনাদের আজকের এই সেশনটা ভালো লাগবে। তো চলুন। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ ডক্টর শান্তনু ফর আমাদের এই দ্বিতীয় পর্বে। আমরা প্রথম পর্বে আমরা বেসিক্স বা হোয়াট ইজ ডায়াবেটিস কি এবং তার বিভিন্ন বেসিক জিনিসগুলো আমরা জানতে পেরেছি। যারা ফার্স্ট সেশনটা মিস তারা আজকে আমরা দ্বিতীয় পর্বে আরো তো ধন্যবাদ। আজকে আমাদের যেটা আমরা ডিসকাস করবো, যদি চলে আসি অ্যাবাউট জুভেনাইল ডায়াবেটিস কি। আমরা মেনলি জুভেনাইল বলতে আমরা টাইপ 1ই বলি আজকের দিনে। আমরা টাইপ 2 তে যেটা বলেছিলাম যে আমার যে প্যানক্রিয়াস গ্ল্যান্ড, যেখান থেকে ইনসুলিন বেরোয়, যার সাহায্যে আমাদের প্রতিটা সেলের মধ্যে গ্লুকোজ এন্ট্রি নেয়। তো ডায়াবেটিস টাইপ 2 তে যদি আমরা আগে বলি, তাহলে টাইপ 1 আমরা ফিরতে পারবো। টাইপ 2 তে কি হয়, সবসময় যে ইনসুলিন কম তৈরি হয় তা না, অনেক সময় ইনসুলিন সঠিক বেরোচ্ছে কিন্তু পেরিফেরাল ইউটিলাইজেশনে কিছু প্রবলেম থাকে, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। টাইপ 1 এর কি হয়, যেহেতু অল্প বয়সে শুরু হয়, তাদের শরীরে বডি মাস ইন্ডেক্স বা সেডেন্টারি লাইফস্টাইল, যেগুলো টাইপ 2 তে আমরা ডিসকাস করি, ডিফারেন্ট অ্যাডিকশন, সেগুলো কোনো ফ্যাক্টর থাকে না। তার মানে ওদের যে অরিজিনাল প্যানক্রিয়াস গ্ল্যান্ড, তার থেকে ইনসুলিন সিক্রেশনটাই অ্যাট ফল্ট, ইউটিলাইজেশন না, অ্যাট সোর্স ইজ ফল্ট। তো জেনারেলি এটা হয় হচ্ছে মোস্টলি কিছু জেনেটিক কাজে হয়, আরেকটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। ধরুন প্যানক্রিয়াটাইটিস হলো কারোর, প্যানক্রিয়াটাইটিস বলতে আমাদের ওই অনেক সময় প্যানক্রিয়াস গ্ল্যান্ডে কোনো ভাইরাল ইনফেকশন, এগুলোর পর থেকে ইনসুলিন সিক্রেশন কোনো কারণে একেবারেই স্টপ হয়ে গেল, তো সেই ক্ষেত্রেই আমাদের জুভেনাইল ডায়াবেটিস হয়ে যায়।
আচ্ছা। তো এই জেনেটিক ফ্যাক্টর গুলো থাকে যাদের প্রিডিসপোজ তাদের হয়ে যাবে। এখন আর্লি তো আমরা ডায়াগনোসিস করা একটু মুশকিল হয় এসব চাইল্ডদের ক্ষেত্রে। কোন এজে হবে তো খুব আর্লি স্টেজেই এটা শুরু হয়। আর এই টাইপ 1 ডায়াবেটিসের একটা সমস্যা হচ্ছে কোনো ওরাল ট্রিটমেন্টে রেসপন্ড করে না। কারণ আমরা মেডিসিন যেটা দেই সেটা হচ্ছে আইদার প্যানক্রিয়াসকে আমরা স্টিমুলেট করি আরো বেশি ইনসুলিন বের করার জন্য, অথবা যাতে আমার কোষে ভালো মতো ইনসুলিনটা কাজ করে সেখানে রিপেয়ার করি। ওষুধগুলোর এটাই হচ্ছে মেইন রোল। তো এইখানে আমাকে এরকম কোনো রেকটিফিকেশনের জায়গা নেই, শুধু আমার সাপ্লিমেন্ট করতে হবে। শরীরে ইনসুলিনই নেই তাকে আমি ওষুধ দিয়ে প্যানক্রিয়াস গ্ল্যান্ডকে আর কি করবো? আমি যেন অসুস্থ ঘোড়াকে যদি আপনি চাবুক মারেন ও তো বসে যাবে, ও আর এক্সট্রা পারফর্ম করবে না। সেই কারণে আমাদের চিকিৎসার চয়েস থাকে একটাই, যে ইট ইজ দি ইনসুলিন, অনলি ইনসুলিন অ্যান্ড ইনসুলিন। সেইখানে একটা চ্যালেঞ্জিং ইস্যুস থাকে, সারা জীবন তাকে নিতে হবে ইনসুলিন। তার মধ্যে অনেক রকম এখন মডিফিকেশন এসছে, অনেক আধুনিকতা এসছে চিকিৎসায়, ব্যয় সাপেক্ষ হলেও সেগুলো আমরা ধীরে ধীরে সেশন যত এগিয়ে যাবে আমরা আলোচনা করব। এরপরে একটা খুবই কমন জিনিস হয়তো আমাদের মনে হতে পারে যে যাদের ওবিসিটি আছে, মানে বডি মাস ইন্ডেক্সটা যে স্ট্যান্ডার্ড লিমিট থেকে সেটা বেশি, তাদের কি ডায়াবেটিসের যে পসিবিলিটি বা প্রবণতাটা সেটা কি বেশি থাকে? হ্যাঁ, আমরা এগুলোকে বলি হচ্ছে একটা গ্রুপ বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে রেজিস্ট্যান্স সবাই জানে, ওষুধে কাজ যখন না করে ড্রাগ রেজিস্ট্যান্স বলি। ইনসুলিন যখন কাজ করছে না, দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে কতগুলো ডিজিজের কম্বিনেশন। সেডেন্টারি লাইফস্টাইল, যারা নেশা করছে, স্মোকিং সবচেয়ে ডেঞ্জারাস, টোবাকো স্মোকিং। তারপরে যাদের বডি ওয়েট খুব বেশি, বডি মাস ইন্ডেক্স 25 ক্রস করে গেছে, 28, 29, এই ধরনের পেশেন্টদের, যাদের কোলেস্টেরল বেশি আছে, হাইপারলিপিডিমিয়া বলি, এই ধরনের মানুষদেরকে, যারা অ্যাংসাস থাকে, অ্যাংজাইটি নিয়ে রয়েছে সব সময়, নিজেকে একটু রেস্ট দেওয়ার টাইম নেই, চিন্তা করার সময় নেই, একদম সেডেন্টারি লাইফস্টাইল, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, এদের মধ্যে কি হয়, ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়। এইটা হচ্ছে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। ইট ইজ নট অনলি ডায়াবেটিস, এ মেটাবলিক, টোটাল মেটাবলিজম ইজ ডিস্টর্টেড। আমরা খাবার খাই, সেটা ইউটিলাইজেশন হবে প্রপারলি, শরীর থেকে বেরিয়ে যাবে, দ্যাট ইজ দি প্রপার মেটাবলিজম। সেখানে যখনই কোনো পাথওয়েতে একটা ব্লক এসে গেল, দ্যাট ইজ মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার যখনই থাকবে তখনই ডায়াবেটিস একটা কমনেস্ট ওয়ে টু এক্সপ্রেস। অনেক সময় এই ধরনের পেশেন্টের সুগার যদি নর্মালও থাকে, ধরুন সে একজন পেশেন্টের ডায়াবেটিস নেই কিন্তু বাকি সব প্যারামিটারস আছে মেটাবলিক সিনড্রোমের, সাডেনলি এই ব্যক্তির কোনো একটা বড় অসুখ হলো, পেটে একটা ইনফেকশন হলো, খাদ্য কিছু হলো, বা চেস্টে একটা নিউমোনিয়া হলো, হঠাৎ টেস্ট করে দেখবেন যে তার ব্লাড সুগারটাও বেরিয়ে গেল, হঠাৎ সাডেনলি হি ইজ ডায়াবেটিক। 2-3 মাস আগে হয়তো তার রিপোর্ট ওয়াজ নর্মাল, অনেকে বলে ডাক্তার 2 মাস আগে ঠিক ছিল, হোয়াট হ্যাপেন্ড? কিন্তু ডায়াবেটিস তার অ্যাকচুয়ালি এক্সপ্রেসড হয়নি, ইট ওয়াজ দেয়ার, প্রবলেম গুলো হচ্ছিল। এবার একবার দুবার ব্লাড সুগার টেস্ট করে আমরা ফাস্টিং পিপি আমরা কোনো বিরাট কিছু বুঝতে পারি না, যার জন্য আগের দিনও বলছিলাম HbA1c আমাদের গাইড করে যে লাস্ট 90 ডেজে বা 120 দিনে তার সামগ্রিক ডায়াবেটিস কন্ট্রোল কতটা ঠিক ছিল। ইট ইজ ইম্পর্টেন্ট টু নো। এই জন্য ওবেসিটিতে একটা চান্স থেকেই যায় ডায়াবেটিসের। ওকে, এরপর আমরা চলে আসি যে বিশেষ করে ডায়েট নিয়ে, যে আমরা খাবারের যে জিনিসগুলো রয়েছে, ধরুন যাদের প্রি ডায়াবেটিক বা অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে, খাদ্যাভ্যাস মানে কিছু কিছু জিনিসগুলো রয়েছে, লেটস সে রুটি তাদের নর্মালি তাদের রাতে খাওয়া উচিত কি না, বা চিনি সেটা কি কতটা ডেঞ্জারাস একজন প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক পেশেন্টদের জন্য, বা আজকাল নতুন আধুনিক ব্রাউন রাইস বা ডায়াবেটিক বিস্কিটস যেগুলো বেরিয়েছে সেগুলো, সেই গোটা বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। প্রচলিত একটা কথা রয়েছে, আমার পেশেন্টটাই যখন আমার কাছে আসে যারা অনেক দিনের ডায়াবেটিক, একটা ভারী অদ্ভুত কথা বলে, তো স্যার আমার তো ডায়াবেটিস হচ্ছে, আমাকে তো রাত্রে 2টো রুটি খেতে হবে। এইখানে হচ্ছে ক্রস 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 ক্রস। এই 2টো রুটির কনসেপ্টটা কে শুরু করেছিল আমি জানি না, কেন এটা মার্কেটে প্রিভেইল করছে আই ডোন্ট নো। এবার 2টো রুটি, ধরুন যে মাঠে কাজ করছে সেও 2টো রুটি খাবে,
আর আমার যে হাউস ওয়াইফ, সে কোনো সার্ভিস করে না, শুধু রান্না করে, সেও দুটো রুটি খাবে। তো দেয়ার ইজ এ মিসম্যানেজমেন্ট, না মিসম্যাচড। তো সবার আগে আমাকে দেখতে হয় তার পার্সনের বডি ওয়েট কি আছে। যার 70 কেজি বডি ওয়েট আছে আর যার 50 কেজি বডি ওয়েট আছে, তার ডায়েট কিন্তু সেপারেট, তার সুগার যেই লেভেলেই হোক। আমার কাছে এমন পেশেন্ট আছে আন্ডার ওয়েট, 45 কিলো ওয়েট, একজন মেল পেশেন্ট, তার সুগার আছে 400-500, তাকে যদি বলি দুটো রুটি খাবে না তো স্টারভেশনে এমনি মরে যাবে। তাহলে আমার আইডিয়া হচ্ছে ইনিশিয়ালি আমাকে ইনসুলিনও বাড়াতে হবে, খাওয়ারও বাড়াতে হবে। টেক মোর ফুড। আমি এনকারেজ করি অনেক পেশেন্টকে, ইউ টেক ফুড। তো খাবারটা ঠিক করার আগে দেখতে হবে তার বিএমআই কি আছে, তার সুগার লেভেল কি আছে, তারপরে তার কাছে কোন খাবারটা অ্যাকসেপ্টেবল মোর। এখন টিপিক্যাল বেঙ্গলি ডায়েট যদি হয়, সে যদি রুটি খেতে না চায়, তাকে ফোর্স করার কোনো যুক্তি নেই। কারণ ডায়াবেটিক পেশেন্ট কিন্তু জেলখানার কয়েদি না যে আমাকে জেল খাওয়ানোর খাওয়া তাকে খেতে হবে। আমি অনেক লিবারাল ফুডের বিষয়ে আমি বলি, ইউ প্ল্যান ইউর মিল, আমি অ্যাকর্ডিংলি আমার ট্রিটমেন্টটাকে মডিফাই করব, সেই আপনার পছন্দের মিলের মধ্যে আমি একটু অ্যাডজাস্ট করে দেবো। আমি সবাইকে জিজ্ঞেস করি আপনি কি খেতে পছন্দ করেন, এবার দেখুন এটার জায়গায় এটা খেতে পারেন, ওটার জায়গায় ওটা খেতে পারেন। এইখানে একটা বড় প্রশ্ন, দুটো রুটি খেতে হবে, নট নেসেসারি ভাতও খাওয়া যায়। মোটামুটি রিপ্লেসমেন্ট হচ্ছে একটা ছোট বাটির এক বাটি রুটি প্রমাণ সাইজের একটা রুটির সমান। দুটো রুটির পরিবর্তে আমি 2 বাটি ভাতও খেতেই পারি। তার মধ্যে কোনোদিন আমি রিপ্লেস করে সুজি খেতে পারি, চিড়া খেতে পারি, মুড়ি খেতে পারি। অনেকের ধারণা আছে মুড়ি তো হালকা, ভাত হচ্ছে ভারী, সুতরাং মুড়ি যত ইচ্ছা যখন ইচ্ছা খেতে পারি, সুগার বাড়বে না। আমার একজন পেশেন্ট এরকম হয়েছিল, অদ্ভুত ঘটনা, যে নার্সিং হোমে ভর্তি আছে, তখন আমি অন্য নার্সিং হোমে প্র্যাকটিস করতাম, ফুড বাইরের থেকে আসতো পেশেন্টদের, আমাদের এখানে তো আমরা ফুড অ্যালাউ করি না। তার ডায়াবেটিস কম ছিল না, হঠাৎ খোঁজাখুঁজি করে দেখা গেল তার বালিশের নিচে একটা মুড়ির বড় ঠোঙ্গা রেখে দিয়েছে, যখন ইচ্ছা মুড়ি খাচ্ছে। ভাবছে মুড়ি তো হালকা, হালকা মানে হাওয়া লাগলে তো মুড়ি উড়ে যায়, ভাত তো ওড়ে না। তো এইভাবে কিন্তু সবাইকে বলি মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু বেশি ভাতের থেকে। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে যে খাবার যত তাড়াতাড়ি গ্লুকোজে পরিণত হয় তার গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেশি। সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100 ও 100-তে 100 পেয়েছে। এবার যেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম, সেটা ক্যালোরি বেশি হলেও তত ওটা বেটার ফর ডায়াবেটিক পেশেন্ট। 50 to 60, 70 এই গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে যেই ফুডগুলো আছে সেটা কিন্তু বেটার। আমাকে খাবার চুজ করার সময়, আজকে ইন্টারনেটের যুগ, যে কেউ গুগল করছে, সেখানে দেখে যেতে হবে যেই ফুডের ক্যালোরি ভ্যালু কম, যেই ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স 50 থেকে 70-এর মধ্যে ঘোরাফেরা করছে, সেই ধরনের ফুডকে আমাকে চুজ করতে হবে আমাকে ডায়াবেটিক পেশেন্টের জন্য। ডাক্তারের কাছে জেনে নিতে হবে আমি এতটা পরিশ্রম করি, আমার এই বডি ওয়েট, আমার কত ক্যালোরি সারাদিনে খাওয়া উচিত। এটা একটা ম্যাথামেটিক্স ফুড ডায়েটটা। সেটা এবার সিলেক্ট করে আপনি ভাগ করতে পারেন, আমি দুপুরে বেশি খেতে ভালোবাসি না, রাতে ভালোবাসি, অথবা সকালে আমি বেশি খাই। ওভারঅল ডায়াবেটিক পেশেন্টদের আমরা বলি হাতের 5 আঙ্গুল, 5। দিস ইজ ব্রেকফাস্ট, সকালের খাবার, দিস ইজ লাঞ্চ, দিস ইজ ডিনার, দেন হোয়াট ইজ দিস ফিঙ্গার, এটা হচ্ছে ইন বিটুইন ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ একটা মাইল্ড স্ন্যাক্স, আর এটা লাঞ্চ আর ডিনারের মধ্যে একটা হালকা স্ন্যাক্স। এই হালকা স্ন্যাক্স গুলো আমরা রিলেটিভলি কম গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুড দিতে চাই। এটা হচ্ছে আমাকে সুগার ফল হতে থেকে বাঁচাবে। সুগার যদি বারবার ফল হয় আমার ব্রেনের জন্য ক্ষতিকারক। তো আমরা হাইপোগ্লাইসেমিয়া কখনোই ওয়েলকাম নয়, কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে হবে। আর আমাদের খাবারে ইন্ডিয়ান ডায়েটে একটা প্রবলেম আছে কি, আমরা কার্বোহাইড্রেট প্রচুর খাই, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কার্বোহাইড্রেটস আমরা বুঝতে পারি না, প্রচুর ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, চিনি খাচ্ছি, ময়দা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, যা খাচ্ছি অল আর কার্বোহাইড্রেটস। এই কার্বোহাইড্রেটটাই কিন্তু আমাদের আলটিমেটলি লিভারে জমে যায়, ফ্যাটে কনভার্ট হয়, বডি ওয়েট বাড়িয়ে দেয়। আমাদের প্রোটিন ডায়েটের দিকে নজর দিতে হবে। ডিমের এগ হোয়াইট বা গোটা ডিমও খাওয়া যেতে পারে, তো তাতে কিছু বিরাট কিছু ক্ষতি হয় না। এনি কাইন্ড অফ প্রোটিনস, সেটা ভেজ প্রোটিনসও হতে পারে, ডাল থেকে, এগুলো আমরা চুজ করতে পারি। মিল্ক ইজ এ গুড প্রোটিন। অ্যানিমেল প্রোটিনের মধ্যে চিকেন অলওয়েজ বেটার স্কোর ওভার দ্য মাটন বিকজ অফ লো ফ্যাট কন্টেন্টস। ফিশ ইজ ভেরি গুড প্রোটিন। ফিশ অয়েলে কিছু মিসলিডিং আইডিয়াস রয়েছে, বলে দিই। অনেকে বলে তৈলাক্ত মাছ খাবেন না, আবার কোনো আমাদের কাছে রিপোর্টস আছে যে ফিশ অয়েল ইজ গুড ফর হেলথ। তো ইট ইজ নট দ্য ফিশ অয়েল হুইচ ইজ মোর হার্মফুল, ইট ইজ দ্য অয়েল ইউ আর ইউজিং টু প্রিপেয়ার দ্য ফুড। আপনার কিচেনে যেই আপনি তেলটা ব্যবহার করছেন, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস অ্যাজ কম্পেয়ার টু ফিশ অয়েল ইটসেলফ।
ওকে, তার ওকে। মধ্যে সামুদ্রিক মাছের ফিশ অয়েল তো ইটস গুড ফর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, ইটস গুড ফর আওয়ার হুম, হেলথ। রাইট। সুতরাং ফিশ খাওয়ার মধ্যে বিরাট কিছু রেস্ট্রিকশন নাই যে, ইভেন আমি অনেককে এটাও বলি যে ছোট মাছ খাবেন যদি ভাজতে গিয়ে বেশি তেল লেগে যায়, তার থেকে হুম, বড় মাছ খাওয়া ভালো যদি ওতে কম তেল লাগে। হুম, আর খাবারটা মাছ প্রিপারেশনের ভাজার থেকে আপনি একটু বয়েল টাইপের খেলেন, একটু হুম, গ্রিল করে খেলেন, ওতে আপনার তেলটা কম যায়, তাতে খুব এক যেটা বেটার আপনার জন্য। হুম, বিস্কিটস এর কথা যেটা বললেন, প্রোটিন বিস্কিট বা ডায়াবেটিক বিস্কিট যাই বলুন, হুম, এনিথিং যেটা আপনার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, হুম, আলটিমেটলি বিস্কিট তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, প্রচুর হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস লাগছে, ক্যালোরি বাড়ছে, হুম, অ্যাডিটিভ, আর আপনাকে কিছু প্রিজারভেটিভ ওরা দিচ্ছে। হুম, হুম, প্রিজারভেটিভ দিতে হয় যাতে নষ্ট না হয়ে যায়। হুম, রেগুলার হ্যাবিট থাকাটা কিন্তু খুব প্রেফার্ড হ্যাবিটস নয়, হুম, বরঞ্চ বাড়িতে তৈরি খাবারের দিকে আমাদের আইডিয়াটা ঝুঁকতে হবে। এই ধরনের প্রোটিন, কিছু প্রোটিন বিস্কিটস আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানায় যার মধ্যে প্রোটিন থাকে প্রচুর, সেই হুম, বিস্কিটস গুলো ভাবা যেতে পারে। কিন্তু ডায়াবেটিক বিস্কিটস, ফাইবার বিস্কিটস, আমি নিজেও দেখেছি যে ক্যালোরি ভ্যালুটা একটু চিন্তার বিষয়, ওর মধ্যে ক্যালোরিটা দেখতে হবে, কি কি আচ্ছা। ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এই হচ্ছে হুম। বিষয়। আর অকেশনালি খাওয়া যেতেই পারে। ফাইবারের কতটা রোল আছে যে ধরুন স্যালাড খাওয়া বা অন্যান্য যেই খাবারে ফাইবার আছে বা হঠাৎ অনেক সময় কি হয় যারা ধরুন কর্মরত মানুষ, এই আজকে অফিসে পার্টি আছে সন্ধ্যাবেলা খাওয়া-দাওয়া হয়ে গেল আবার ঘরে গিয়ে খেলাম বা এইরকম কেসেতে তাদেরকে কোন, কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত? একটা মোটা হিসাব আছে, যে জিনিস খেতে খারাপ লাগে সেটাই ভালো আপনার জন্য। দেয়ার ইজ এ ফুড প্যারাডক্স, দোজ একদম। ফুডস আর টেস্টি, অল আর ডেঞ্জারাস। হ্যাঁ, ফাইবার মানে হচ্ছে, এটা হচ্ছে গোল্ড, হ্যাঁ। ডায়মন্ড, হুম, হুম, আর হুম, যা যা প্ল্যাটিনাম, যা যা আপনি জেমস বা মেটালের নাম বলতে পারেন, দোজ আর কস্টলি, এটা হুম, আপনাদের আমাদের বডির জন্য ইটস এ ওয়ান্ডার। হুম, হুম, ইভেন হুম, হাই ক্যালোরি খেলে আপনার বাওয়েল ক্লিয়ার থাকবে। ইভেন হুম, দেখা গেছে আমাদের কোলন ক্যান্সারের চান্স কমে যায় হুম, যদি হুম, ভালো করে বাওয়েল ক্লিয়ার হয়। এবং হুম, এর সাথে কোলেস্টেরলের সাথেও আমরা দেখেছি কোলেস্টেরল রিডিউস হয়। ফাইবার হুম, কি করে, নিজে একটা ভালো ফর্ম করতে সাহায্য করে, হুম, অনেক হুম, টক্সিক মেটালস কেমিক্যালস কেও নিয়ে একবারে বেরিয়ে যায়। হুম, সেই জন্য যত বেশি ফাইবার থাকবে, মানে যেটা আমার এক কথায় খাদ্যনালী থেকে হজম হবে না সেটাই হুম, ভালো। সব হুম, যদি হজম হয়ে যায় তাহলে একটু অসুবিধা, হুম, তখনই হুম, আমাদের নানা রকম প্রবলেম হয়। কারণ আচ্ছা, মুখটাকে তো আমরা আটকাতে পারি, নানা রকম খেতে ভালোবাসি, কিন্তু হ্যাঁ, প্র্যাকটিক্যালি ফিলিং, যারা হুম, দুবেলা উপার্জন করে বা উপার্জন করার পরে একটু হুম, টাকা সেভিংস করতে পারে ব্যাংকে, হুম, এনি এক্স ওয়াই জেড বলছি, হুম, প্রত্যেকে আমরা ওভার ইট করি। ওভার ইট, সারাদিনে যে 4টা রুটি খাচ্ছে, হি হুম, ইজ অলসো ওভার ইটিং। হুম, কারণ আমাদের বডির গ্রোথ যখন কমপ্লিট হয়ে যায়, সে 18 ইয়ার্স, ধরে নিলাম 18 বছর ছেলে মেয়ে, তারপরে কিন্তু আর কোনো গ্রোথ হয় না, যেটা হুম, আছে ওটাকে নার্চার করি আমরা। 19তম জন্মদিন থেকে প্রতিটা মানুষকে চিন্তা করতে হয়, কাল এই জন্মদিন পার হলো, আমি একটু করে খাওয়া কমাবো টিল দ্য লাস্ট ডে অফ লাইফ। দ্যাট ইজ দি হুম, ম্যাজিক। এইটাই একদম। যে করতে পারবে সেখানে ম্যাজিক উইল হ্যাপেন। হুম, এই কারণে ফাইবার যত বেশি, মোর ফাইবার ইউ টেক, মোর হুম, ইউ উইল বি আচ্ছা। ইন বেটার সিচুয়েশন। এরপরে আমরা চলে আসি যে জীবনযাত্রা বা দৈনন্দিন রুটিনে মানে ঘুমের সাথে আ সুগার বা ডায়াবেটিস এর কি রিলেশন আছে? বা যদি আমাদের এক্সারসাইজ বা ডিফারেন্ট হাঁটা সেটা কতটা জরুরি? বা অনেক সময় মনে হয় যে হাঁটলাম কিন্তু ঘাম তো হলো না। সেটা কি কোনো আ লিঙ্ক রয়েছে? বা বর্ষাকাল, শীতকালে তারা হয়তো হাঁটছেন কিন্তু সেই সময় বন্ধ করে দেয় যে শীত আছে, ঠান্ডা আছে, বেরোবো না। তো এই যে হোল লাইফস্টাইল বা জীবনযাত্রা এবং তার সাথে ডায়াবেটিস এর কি রিলেশন আছে সেটা যদি আপনি বলেন? হাঁটার ব্যাপারে অনেকে নানা রকম একটু ভুল ধারণা রয়েছে যে না ঘামলে হাঁটা কি হলো। হুম, হুম, কিন্তু হুম, আমরা কখনোই, একজন বয়স্ক মানুষ বা ধরুন 50+, হুম, ডায়াবেটিস আছে, আমরা হুম, খুব তাড়াতাড়ি হাঁটাটাকেই ভয় পাই, কারণ হুম, তখনই রিস্ক গুলো এসে যায়। হুম, হুম, আর যদি পালস কাউন্ট করে হাঁটা যায়, দ্যাট ইজ দা একদম এক্সিলেন্ট। হুম, হুম, পালস কাউন্ট মানে হচ্ছে আপনি 220 থেকে আপনার বয়সটা বাদ দিবেন, হুম, যে ফিগারটা আসলো হুম, হুম, তার যেন 80%-এর থেকে বেশি কোনো সময় হার্ট রেট না বাড়ে ডিউরিং ইয়োর ওয়ার্কআপ, তাহলে ইট আচ্ছা, ইজ ডেঞ্জারাস, ডেঞ্জারাস ফর ইউ। সেই ওকে, কারণে আমরা বলি যে, আমি তো সবাইকে এটাই বলি, হাঁটবেন যখন টানা হাঁটবেন না, একটু দাঁড়াবেন, কোনো গাছ দেখবেন, পাখি দেখবেন,
আবার একটু হাঁটবেন, একজনের সাথে একটু গল্প করবেন, ধীরে 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 টুক 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 করে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস লাইক দ্যাট, হেঁটে যান। কিন্তু কোনো তাড়াহুড়ো থাকবে না, যে কারণ ওটাই জীবনের একটা বার্ডেন হয়ে যাবে, আমাকে এত কিলোমিটার দৌড়াতে হচ্ছে, নট লাইক দ্যাট। বরঞ্চ টাইমটা বেশি ইনভেস্ট করা উচিত, মিনিমাম 1 আওয়ার তো আপনাকে হাঁটা উচিত। যে কোনো জগিং এক্সারসাইজ, আপনার ওয়াকার যে থাকে মোটরাইজড ওয়াকার, তার মধ্যে হাঁটা যায়, প্রোভাইডেড আপনার হার্ট রেট অতটা বাড়ছে না, যেটা আমি বললাম এখনই। এটা কিন্তু কেয়ার করার প্রয়োজন আছে। আর ওরকম কিছু ব্যাপার নেই যে আপনাকে ঘামতে হবে, ঘামের সাথে কোনো রিলেশন নেই। আরেকটা কথা, খুব ভালো পয়েন্ট আপনি বললেন, ব্রিলিয়েন্ট কোশ্চেন, যেটা প্রত্যেকটা মানুষ ভুল করে, প্রতিটা ডায়াবেটিক ভুল করে, প্রতিটা ডায়াবেটিকের আজকে শোনা উচিত, যেটা আমি বলতে চলেছি এই মুহূর্তে। সেটা হচ্ছে, এক ভদ্রলোক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল উনি হাঁটছেন, আর সেই হিসাবে ডায়েট ঠিক আছে, ডায়াবেটিস ঠিক আছে, ওকে। এইবার দেখা গেল যে জুন জুলাইতে প্রচন্ড বৃষ্টি হলো, উনি হাঁটা বন্ধ করে দিলেন, হোয়াট উইল হ্যাপেন? এবার আপনি স্কুটারে রোজ 60 কিলোমিটার ট্রাভেল করেন, আপনাকে 2 লিটার পেট্রোল ভরতে হয় ডেইলি। এবার আপনার স্কুটারটা বাইরে বেরোচ্ছে না, ডিউ টু এনি রিজন, রাস্তা খারাপ হোক বা আপনার স্কুটারে প্রবলেম হোক, তো আপনি কি তেল ভরবেন? আপনি পেট্রোল ভরবেন না। সেম থিং, হোয়াট ইজ ফুড? ইট ইজ পেট্রোল। আমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে যতটা খেয়েছি পার ডে, যেদিন থেকে আমার হাঁটাটা বন্ধ হয়ে গেল, সেদিন থেকে আমাকে খাওয়াকে মিনিমাইজ করতে হবে, অ্যাটলিস্ট 20% কমাতে হবে, 80% বেশি আমি ফুড দেবো না। নাহলে আমার পেশেন্ট বডিটা থাকবে কি করে? এই যে দীর্ঘ বর্ষাকাল আমার সুগার বেড়ে থাকবে, আমি আজকে হাঁটতে পারলাম না, আমাকে সেই দিনই আমাকে কম খেতে হবে, আমি হাঁটিনি আজকে, আমার টাস্ক পুরো হয়নি, খাবো কেন? এই আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি। এখানে সবকিছু ডাক্তার বোঝাতে পারবে না। আমি যে ওষুধটা দিচ্ছি সেটা তো হচ্ছে আপনার সুগার ডিপেন্ডেন্ট। ধরুন 250 সুগারের জন্য আমি ওষুধটা বেঁধে দিয়েছি, এবার আপনি না হেঁটে সুগারটাকে 300 বানিয়ে দিয়েছেন, তো ওষুধ তো কাজ করবে না, ওষুধ তো বেজান জিনিস। আমরা শুধু ডিসকাস করি ডাক্তারটা কেমন, এই আমার সুগারটা কমছে না, তোর এলাকায় আরো কোন ভালো ডাক্তার আছে নাম বলতো, এই একটা ভালো এন্ডোক্রাইনোলজিস্ট কে আছে বলতো, সুগার স্পেশালিস্ট কে আছে বলতো, সব জায়গায়। আগের দিনও আমি বলছিলাম, ডায়াবেটিস যদি কন্ট্রোল করতে হয়, পেশেন্টকে নিজেকে কন্ট্রোল করতে হবে, তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডাক্তারের রোল আমাদের খুব কম আছে ইন ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস, উই আর হেলথ গাইড। আমরা আরেকটা জিনিস খুবই যেটা জরুরি, প্রেগনেন্সি তেও আমরা অনেক সময় দেখে থাকি যে তাদের হয়তো আনফরচুনেটলি ডায়াবেটিস হয়ে গেছে, বা তার সাথে কি যে উড বি চাইল্ড যে হবে, সন্তানের উপরে কি কোনো প্রভাব হতে পারে? ডায়াবেটিসে প্রেগন্যান্সিতে দুরকম ভাবে ডায়াবেটিস হয়, একটাকে বলি গেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগন্যান্সি কালীন ডায়াবেটিস থাকলো, পরে দেখা গেল যে ওই চ্যালেঞ্জটা যখন চলে গেল, বাচ্চা বেবি হয়ে গেল, আর তারা ডায়াবেটিক নন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের প্রেগন্যান্সি কালীন ডায়াবেটিস হচ্ছে, তাদের ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে খুব হাই, কারণ ওদের মধ্যে জেনেটিক প্রবলেম কিন্তু আছে, ডায়াবেটিসের জেন রয়েছে অলরেডি, সেটা চ্যালেঞ্জে এক্সপ্রেসড হয়েছে, আবার ফিউচারে গিয়ে হতেই পারে। তো সুতরাং এই তার যে বেবি হবে, ইমিডিয়েটলি কিছু তো রিস্ক নেই, কিছুই নেই, কিন্তু ভবিষ্যতে গিয়ে ইনার যদি ডায়াবেটিস হয়, তার বাচ্চারও হতে পারে। আমরা মোটামুটি দেখি প্যারেন্টস এর একজনের ডায়াবেটিস থাকলে 50% অফ দি চিলড্রেন তাদের ডায়াবেটিস হয়। এই হচ্ছে বিষয়। আদারওয়াইজ প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস, এটাকে খুব ভয় পাওয়ার কিছু নেই, ওটা ম্যানেজমেন্ট আমাদের গাইডলাইন খুব ভালো রয়েছে, এবং প্রত্যেকটা প্রেগনেন্ট লেডি খুব ভালো থাকেন ডিউরিং প্রেগন্যান্সি, যারা একটু সচেতন। এবার কেউ যদি খুব নেগলিজেন্ট হয়, সেক্ষেত্রে তো এনিথিং মে হ্যাপেন, মানে লাইফ রিস্ক ফর বোথ দ্য কেস। ইজ ডায়াবেটিস ইজ নট কন্ট্রোল ডিউরিং প্রেগন্যান্সি, তাদের তো কিছুই হতে পারে। এর পরের প্রশ্নতে আমরা আসি, যে আপনি আগের দিনও হয়তো বলেছেন, আজকে আরেকটু জিনিসগুলো জানবো, যে ডায়াবেটিস হওয়া মানে ওটা হয়তো কোনো না কোনো অঙ্গ বা ডিফারেন্ট বডি পার্টস কে এফেক্ট করতে পারে, সেটা চোখও হতে পারে, সেটা হার্ট বা কিডনি বা লিভার হতে পারে, বা হয়তো স্কিন বা পায়ের হতে পারে, মানে বা সেখান থেকে হয়তো গ্যাংগ্রিনের সমস্যা হতে পারে। সেই ব্যাপারটা নিয়ে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, সেটা জানার জন্য খুব ক্লিয়ার কাট গাইডলাইন আছে। আমাদের গোটা শরীরটা কিভাবে গঠন হয় সেটা আগে জানতে হবে। আমাদের হার্ট থেকে কি হয়, রক্তের নালী গোটা শরীরে পৌঁছায়। এই যে আমার আঙ্গুলটা ধরলাম, আঙ্গুলের এই ডগা অবধি কিন্তু ছোট ছোট রক্তের নালী পৌঁছেছে। আবার আরেকটা রক্তের নালী, যেটাকে আমরা বলি ভেইনস এর মাধ্যমে রক্তটা আবার ফেরত চলে যায় হার্টে। তাহলে এইটা গেল আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম। There is another system, blood circulation system start from the heart. আরেকটা সিস্টেম আছে নার্ভাস সিস্টেম। এই যে আমার ব্রেন থেকে আমাদের স্পাইনাল কর্ড দিয়ে নার্ভের গুচ্ছ বেরোয়,
তা হুম সেগুলো আমাদের হাতে পায়ে সব জায়গায় ছড়িয়ে যায়। হুম এই যে আমি হাতটাকে আমি এরকম নাড়াচ্ছি, কি করে নাড়াচ্ছি? আমার ব্রেন বলছে তুমি নাড়াও। তার হুম মানে দিস পার্ট ইজ ডাইরেক্ট কন্ট্রোল অফ ব্রেন। এই যে নার্ভটা, হ্যাঁ ডায়াবেটিসে কি হয়, দুটোই এফেক্টেড হয়। রক্তের নালী কিভাবে এফেক্টেড হয়? যদি আপনারা নদী দেখেন যে মজে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, এই রক্তের হুম নালীগুলোতে একটু 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 করে জমতে থাকে নানা রকম টক্সিক মেটেরিয়ালস। হুম আর হুম তার ফলে কি হবে? ব্লাড সাপ্লাই আপনার ধীরে ধীরে কমতে থাকবে। হুম এই হাতে যদি ব্লাড সাপ্লাই কমে যায় কি হবে? হাতটা দুর্বল হয়ে যাবে, আপনি হুম সেন্সেশন ভালো পাবেন না, ঝিনঝিন করছে, কেমন একটা রাইট ধরছেন কিছু একটা শক্ত জিনিস, মনে হচ্ছে নরম কিছু ধরছি। এবার নার্ভ যেটা আমাদের আছে ব্রেন থেকে বললাম, এই নার্ভটাও ড্যামেজ শুরু করে ডায়াবেটিস নিচের থেকে, এখান থেকে শুরু করে। আমরা ওকে এটাকে বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। এই রাইট দুটো যখন হবে, মানুষের পালস, হার্টের ক্ষেত্রে পালস কমে যাবে। হুম নার্ভ যখন অ্যাটাক হবে তখন এই ঝিমঝিম করা, অন্যরকম ফিলিং, যেটা একটু আগে বলছিলাম, হুম কোনো কাজ করতে যাচ্ছে না, রাত্রিবেলায় লেপের নিচে পা বের করে রাখতে হচ্ছে, জ্বালা করছে, ঝিনঝিন করছে। এবং হুম এই স্টেজে যখন কোনো মানুষ পৌঁছে গেছে, যাদের ডায়াবেটিস আছে, আমি হুম বলছি আপনারা কিন্তু ডেঞ্জারাস স্টেজে আছেন। যারা শুনছেন আজকের ভিডিও, হুম তাদের ইমিডিয়েটলি পায়ের আল্ট্রাসাউন্ড, হাতের আল্ট্রাসাউন্ড, হুম যেটাকে ডপলার পরীক্ষা বলি, দেখে নেওয়া উচিত যে আপনার রক্তের নালী কি পজিশন আছে। সেই হুম হিসাবে কিন্তু আলাদা চিকিৎসার প্রয়োজন আছে। হুম নার্ভ অ্যাটাক করলেও তার কিছু মেডিসিন আছে, কিছু নার্ভের ক্ষেত্রে বিরাট কিছু নেই, কিন্তু আচ্ছা যেটাই হবে লাইফ লং, লাইফ লং। ওকে তো আমাদের ডায়াবেটিসের টার্গেট অর্গান হচ্ছে পায়ের হুম নখ থেকে মাথার চুল। কাউকেও ডায়াবেটিস কিন্তু ছাড়বে না। আপনি হুম 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়েও বাঁচতে পারেন। সুগার থেকে কেউ যদি বলে ওষুধ খাবো না, মেনটেন করবো না, আর আমার শরীরের কোনো অর্গান হানি হবে না, অঙ্গহানি হবে না, নেক্সট ইম্পসিবল। আমাদের এমন পেশেন্ট আমরা দেখেছি, পেশেন্টের পায়ে ঘা নিয়ে ভর্তি হয়েছে হসপিটালে, নার্সিং বা যে টেকনিশিয়ান এসছে ড্রেসিং করতে যাওয়ার সময় দেখা গেল 5টা আঙ্গুল ছিল পায়ে, 4টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল নেই। আচ্ছা এবার বলুন আপনি, নেই, হুম দের ইজ নো ফিঙ্গার, টো, লস অফ টো উইদাউট নোয়িং। ও ও জানে না। ও সে হয়তো হঠাৎ দেখলো, আরে আমার একটা আঙ্গুল কোথায় চলে গেছে, কি করে হলো? কারণ ওর তো সেন্সেশন কিছু নেই তো, ওর সব ও শেষ হয়ে গেছে তো ওই আঙ্গুলটা। ও ও ঘা হয়ে সব হয়ে ডায়াবেটিস এরকমই হয়, অঙ্গহানি হয়ে যায়। হুম আজকের দিনে যত অ্যাম্পুটেশন হয় গোটা ভারতবর্ষে, হুম যে ছেদ হয়, অঙ্গচ্ছেদ, তার হুম লিডিং কজ হচ্ছে ডায়াবেটিস। পায়ের যত পা কাটা পড়ে আজকের দিনে, হুম মেইন কজ হচ্ছে ডায়াবেটিস। হুম হুম তো এইভাবে করে আমাদের হার্ট আছে, হুম ফুসফুস আছে, শরীরে কিডনি আছে, লিভার আছে, হুম খাদ্যনালী আছে, এই যে আমরা খাবার খাচ্ছি আর মল বেরিয়ে যাচ্ছে, এই যে বিরাট সিস্টেম, এটা হুম ডায়াবেটিস এফেক্টেড হয়। দেখবেন ডায়াবেটিক পেশেন্টের গ্যাস ছাড়ছে না। হুম আমাদের একটা ভাল্ব থাকে, ভাল্ব কি করে? হুম খাবারটাকে নিচের দিকে ঢোকায়, উপরের দিকে উঠতে দেয় না। হুম যেটা বমির সময় জ্বলে যায় বুক, এই অ্যাসিডটা ওকে ফেরত আসে বলে, একে বলে আমরা ফুড রিগার্জিটেশন। ডায়াবেটিক পেশেন্টদের এই ভাল্বটা ঢিলা হয়ে যায়, তার ও ফলে যা খেয়ে আছেন গলায় চলে আসছে। তো ও ওই অ্যাসিডিটি আমরা কি করব? এরা বিভিন্ন শহরে নাম লেখাচ্ছে, বড় বড় বিভিন্ন হুম রাজ্যে যাচ্ছে, হুম গ্যাস্ট্রো ডাক্তার ওখানে ভালো পাওয়া যায়। তো হুম মানুষ ভাবে যে অমুক জায়গায় গেলে বোধহয় আমার একটা সমস্যার সমাধান হবে। আমার কারণ যদি না জানতে পারি, দৌড়ে লাভ নেই, কারণ জানতে হবে। যেখানে হুম যে ডাক্তারকে দেখাচ্ছেন জিজ্ঞেস করুন আমার অ্যাসিড কেন কমছে না, ইউ উইল হুম গেট দ্য অ্যান্সার। হুম এন্ডোস্কোপি করলেই এটা ধরা পড়ে যায়, খুব জটিল কিছু না। হ্যাঁ আল্ট্রাসাউন্ড এন্ডোস্কোপিতে 90% অসুখই পেটে ধরা পড়ে যায়, কিছু সিটি স্ক্যান এমআরআই করতে হয়, এমন কিছু নেই যে আচ্ছা ধরা যায় না। কিন্তু ট্রিটমেন্ট কিন্তু বিশেষ কিছু নেই। হুম একবার ডায়াবেটিস যদি কোনো পার্টকে ড্যামেজ করলো, মনে করবেন দ্যাট ইজ পার্মানেন্ট। আচ্ছা তবে আবার আগে আমি নতুন করে বলছি, ডায়াবেটিসের প্রাইম টার্গেট কিন্তু 4, 5 আঙ্গুল হচ্ছে ফুড, 4 হুম আঙ্গুল হচ্ছে কমপ্লিকেশন। হুম একটা হচ্ছে হার্ট, কিডনি, চোখ আর ব্রেন। এই হুম 4টা ভাইটাল অর্গানকেই কিন্তু নষ্ট করে দেয়। আরেকটা হুম যেটা বড় ঘটনা ঘটায় ডায়াবেটিস, যেটা হুম মানুষকে খুব মিসলিড করে, সেটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। অটোনমিক নিউরোপ্যাথি বলতে আমাদের হুম অনেক সময় ব্লাড প্রেশার আপ ডাউন হওয়া, হুম তারপরে আমাদের পেইনের যেটা নার্ভ, সেটাকে ডায়াবেটিস নষ্ট করে দেয়। হুম পেইন হচ্ছে অ্যালার্ম। রাইট আমার মাথা ব্যথা হবে, আমি ডাক্তারের কাছে যাব, আমার এখানে ব্যথা হবে, আমি ডাক্তারের কাছে যাব, রাইট আমার বুকে ব্যথা হবে, আমি দৌড়ে ডাক্তারের কাছে যাবো। ডাক্তার ব্যথা করছে, ইসিজি রাইট করব, রোগ ধরা পড়বে, হার্ট রাইট অ্যাটাক হয়েছে বা হয়নি, যাই হোক, দেয়ার ইজ ট্রিটমেন্ট। রাইট ডায়াবেটিক পেশেন্টের আমি আবার বলছি, দেয়ার ইজ নো পেইন স্যার, নো পেইন। ও পেইনলেস হার্ট অ্যাটাক হবে। বসে আছে গল্প করতে করতে হঠাৎ দেখা গেল যে চোখ বন্ধ, নাই হুম দুনিয়ায়। কারণ হার্ট অ্যাটাকটা হয়ে গেছিল সকালবেলাতে, এখন রাত্রি 10টা, তখন আমি বুঝতে পারিনি, তার জন্য এখন আমার মৃত্যুটা হলো।
কি বলবো? This is the fate of the diabetes if not cared properly, not cared in time. এটাই সমস্যা যে নিউরোপ্যাথি যেটা ডেভেলপ হয় সেটা ডিভাস্টিং, গোটা বডিকে শেষ করে দেয়। আমার যে শরীরের অ্যালার্ম তাকে কেটে দেয়। এটা হচ্ছে ভিতরে ভিতরে চুরি করে। চোর ঢুকবে, অ্যালার্ম বাজবে না, যাতে গৃহস্থ টের না পায়, আরো চুরি করো। দিস ইজ অল অ্যাবাউট ডায়াবেটিস। তবে আশার কথা বলবো, আমি সবসময় এটা ফলো করি। আমি সকাল থেকে উঠে চেষ্টা করি লোককে পজিটিভলি চার্জ করতে। যেই সকল ডায়াবেটিক পেশেন্টরা নিয়মিত দেখেছি আমার কাছে আসছে গত 25-26 বছর ধরে, একটা দুটো দিন না, শীত নাই, বর্ষা নেই, গ্রীষ্ম নেই। এবং আমি কিছু পেশেন্ট এমনও জানি হোলির দিন ডেট পড়ে গেছে বলে আমাকে ফোন করে বলে হোলির দিন কি আপনি বসবেন। এমনও মানুষ আছে দুনিয়ায় যে হোলির দিনে আবার কিভাবে আসবে, কিন্তু হি সিনসিয়ার, আমাকে ডেট ফলো করতে হবে। এই লোকগুলোকে হয়তো আপনি ভাববেন এরা হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। নো স্যার, দে আর দ্য এট দ্য ডে এন্ড দে আর অনলি ফিট পারসন। আমার এরকম পেশেন্ট আছে 90+, ওরা লিফটে ওঠে না, ওরা ওঠে হচ্ছে সিঁড়ি দিয়ে, এসে আমাকেই জিজ্ঞেস করে কেমন আছেন, এবং দে আর হেল অ্যান্ড হার্টি, যা টেস্ট করবো আমি সব নর্মাল। কি করে পসিবল? তো ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি বলছি আপনারা সচেতন, নিজে নিজে রিপোর্ট দেখুন। যদি মনে হয় যে, অনেকে বলে যে দেখো আমার রিপোর্ট 250ই থাকে, হি ইজ হ্যাপি, হি ইজ রোমিং ইন দ্য মার্কেট, কিন্তু দিস ইজ রং। এই আইডিয়া একবার যদি 250 হয় আপনার রাতের ঘুম চলে যাওয়া উচিত। কেন 250 হলো? হোয়াই নট ইট ইজ 170? আপনার চিকিৎসককে জিজ্ঞেস করুন, তারও ঘুম নষ্ট করে দিন, তাকে বিরক্ত করে মারুন, কিন্তু না আমার সুগারকে আপনি 170 নামিয়ে আনুন। এইচবিএনসি যদি 8 হয়েছে, আপনার রাতের ঘুম চলে যাওয়া উচিত, এইচবিএনসি আমাকে 6:30 থেকে 7-এর মধ্যে নামাতেই হবে। তো এই হচ্ছে সচেতনতা। যদি যারা সচেতন খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই। অনেক কিছু জানতে পারলাম। জাস্ট শেষ টিপ একটা ছোট্ট করে, যে আমাদের কোন বয়স থেকে বা কিভাবে আমাদেরকে এই ডায়াবেটিস, যে এটা আপনি যেটা অনেক কিছু বললেন, যে এটা একটা খুবই ইনভিজিবলের মতো শরীরের মধ্যে প্রবেশ করে এবং পুরো শরীরকে সেটা কাইন্ড অফ কন্ট্রোল করে নেয়। তো আপনার যে টিপস, মানে দিস টিপস ইজ অ্যাক্রস অল এজে, সেটা বাচ্চাই হোক, আমরা দেখেছি যে একদম ছোট মানে টিনেজাররাও তারা এখান থেকে অর্ডার করছে, মানে দে আর ইভেন নট ফলোইং প্রপার হেলদি ডায়েটস। তো সেই কি টিপস আপনি দেবেন তাদের জন্য? সবাইকে তো মুনি ঋষি হতে বলবো না, আমি ছেড়ে দিতেও বলবো না, কারণ আমাদের ইন্ডিয়ার ইকোনমি হয়তো এফেক্টেড হয়ে যাবে। এই ধরনের উপদেশ দেওয়াটা সত্যিকারের খুব চাপে। It's a food is also a big industry. It contributes a lot to our country. তো আর রসনাকে আপনি আটকাতে পারবেন না, জীব তো আছে দিনের শেষে। তবে আমি বলবো যে যদি একটু রেগুলারাইজ করা যায়, যে 7 দিনই আমি বাইরে খাচ্ছি, তাহলে তো আমার কাছে জম বাবু, সে তো নাচবে মাথার উপর। তো কেন তাকে ওয়েলকাম করা? সপ্তাহে 1 দিন খান, 2 দিন খান। আর যদি ধরলাম আমি যেটা আমি ফলো করি, আজকে রাতে কোনো বিয়ে বাড়ি আছে, এটা তো প্রি প্ল্যান না, আজকে বিয়ে বাড়ি যাবো আমি, তো মর্নিং থেকে আমি খাওয়ার কন্ট্রোল করি, যে দিনের শেষে যাতে সেই দিনের হিসাবটা আমি মেলাতে পারি। এবার সাডেনলি কোনো প্রোগ্রাম হয়ে গেল, বন্ধুরা বললো রেস্টুরেন্টে যাবি চল, তো আমি খাবো না? অবশ্যই খাবো। তো পরের দিন ব্রেকফাস্ট থেকে পরের দিন লাঞ্চ অব্দি আমি কম্প্রোমাইজ করব ফুডকে। যেটা বাড়ি যেই খাচ্ছিলাম আমি অর্ধেক খাবো বা 1/4 খাবো, একটু কষ্ট করব, একটু খালি পেটে থাকবো। খালি পেট বলবো কেন, আমি ক্যালোরি ফ্রি ডায়েট খাবো। তো আপনাকে হিসাবটা মেলাতে হবে। হয়তো দিনে হিসাব যদি নাও মেলে, সপ্তাহ শেষে আমি যদি ধরলাম আমি 1200 ক্যালোরি প্রতিদিন খাওয়ার আমার কথা, 7-12-84 8400 ক্যালোরি আমাকে তো মেলাতে হবে। এটা করলেই তো যথেষ্ট। আর আরেকটা বলবো যে আমার অসুখ, যে হঠাৎ লোকে বলে যে আমার একটা অসুখ ধরা পড়লো, ডায়াবেটিস হোক, হাই প্রেশার হোক, কোলেস্টেরল হোক, আমি যেটা বলি, এটা আমার ফিলিং, যে এরকম কোনো অসুখ হয় না যে আমাদের সৃষ্টিকর্তা নক না করে কারোর বাড়িতে ঢুকে যায়, এরকম হয় না। আমরা কারোর বাড়িতে ঢুকে যেতে পারি জবরদস্তি দরজা ঠেলে, সৃষ্টিকর্তা তার খারাপ অসুখগুলোকে ওইভাবে ঢোকায় না কারোর শরীরে। ইট অলওয়েজ নকস 1 2 3, 3বারও যখন কেউ নকিংটা শোনে না, হি ইজ ইন ট্রাবল। কম্পিউটার যখন আপনি সকালে অন করেন, কম্পিউটারে বুটিং হয়, দেখবেন ও সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সিস্টেম নেয় না। হোয়াই? বিকজ ইট ইজ চেকিং হিজ বডি। কিন্তু হিউম্যান কেন চেক করে না? হিউম্যান, হোয়াই নট হিউম্যান? সকাল থেকেই মোবাইল আর এটা ওটা, অমুক বাবুর কাছে যেতে হবে, তমুক বাবুর কাছে দৌড়াতে হবে, খুব বিজি, পটল কিনতে হবে, আলু কিনতে হবে। তো হোয়ার ইজ ইউর বুটিং সিস্টেম? আপনি ঘুম থেকে ওঠার পরে মাটিতে পা ধরে নিজের সিস্টেম চেক করুন। প্রতিটা সিস্টেম কথা বলে। যারা প্রকৃতির সাথে থাকে তারা বলে কুকুর, বিড়াল, গরু,
পাখি সবাই ওদের সাথে কথা বলে, দে আর নট ম্যাড। রাইট। ওরা এতটা ক্লোজ হয়ে গেছে, আমার আঙ্গুলেও কিছু হচ্ছে কিনা, রক্তনালী ব্লক হচ্ছে কিনা আমি বুঝতে পারবো। হঠাৎ আমার মাথা ঘুরে গেল আজকে সন্ধ্যাবেলায়, গিন্নি বললেন যে ও একটু গ্যাস হয়েছিল, আই এম হ্যাপি, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, ব্যাস। নো স্যার, নো নো নো, আমার মাথাটা ঘুরলো কেন? আমাদের সিস্টেমটা এত স্ট্রং, আমাকে জানতে হবে, আমাকে ইনভেস্টিগেট করতে হবে, ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা শুরু করতে হবে। এটা যদি করা যায় তাহলে দেখবেন বড় কোনো সমস্যা থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। বিফোর ইউ স্টার্ট ইউর ওন কম্পিউটার, go for booting, go for booting, go for booting. That is the important tips for healthy life. নিজের শরীরকে অবহেলা করবেন না কেউ, বি সেন্সিটিভ। ঠিক আছে, আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। থ্যাংক ইউ সো সো মাচ ডক্টর শান্তনু, আপনার বহুমূল্য সময় দেওয়ার জন্য। আমরা টাচে থাকবো এবং আমরা পরবর্তীকালে পেশেন্টদের সাথে যোগাযোগ, আমরা লাইভ সেশনও করার ইচ্ছে রয়েছে। তো খুব থ্যাংক ইউ ভালো স্যার। হয়। থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ, বাই বাই। আজকের পর্বে আমরা ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছু জানলাম। এর কারণ, প্রতিরোধের উপায় এবং কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন এনে এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের মনে রাখতে হবে ডায়াবেটিসের কোনো বাধা নয়, বরং এটা নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো, এই ৪ টি বিষয় যদি আমরা প্রতিদিন জীবনে গুরুত্ব দিয়ে করি, তাহলে ডায়াবেটিস আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বরং আমরা সেটিকে নিয়ন্ত্রণ করব। তাই আজকের গুরুত্বপূর্ণ বার্তা, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন, শারীরিকভাবে সক্রিয় থাকুন, সঠিক তথ্য জানুন এবং মিথগুলোকে দূরে রাখুন। আপনাদের প্রতিটি প্রশ্নের প্রতিটি চিন্তা আমাদের কাছে মূল্যবান। তাই আমাদের সঙ্গে থাকবেন। আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না। আশা করি আজকে আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। আরো দেখা হবে নতুন বিষয় নিয়ে। আমাদের এই সেশনটি এবং আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই আ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।